ছিলেন, মানে তোর মানে যে স্ত্রী ছিলেন আর কি তোর বরের, তিনি তোর বিয়ের পর থেকে আসা যাওয়া শুরু করেছিলেন। হ্যাঁ, আগের পক্ষের বউও মেয়ের মতো, তুইও মেয়ের মতো বলতে উনি গেলে। আগের পক্ষের বউকে খুবই ভালোবাসেন, আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ, বেশ চুমুটুমু খেয়ে আদর করতে, কিন্তু উনি আমায় খুব একটা কোনোদিনই পছন্দ করেননি। হয়তো আমাদের যে আগের আমি আগের স্ত্রী আমি আছে? আছেন আচ্ছা। জীবিত, এবং তিনি আমার বিয়ের পরেও বাড়িতে আসা যাওয়া করেছেন। ধর তোর বর যদি পুরনো বউয়ের সঙ্গে কোথাও বাইরে মিট করে তাতে তোর একটা ইনসিকিউরিটি কাজ করে না, না? বিয়ে করেছি বলে কিয়াকে পেয়েছি, হ্যাঁ, দ্রোণকে পেয়েছি, হ্যাঁ, কে আমার স্বামী তার আগের স্ত্রীর কাছে যাবে না, হয়তো যদি যায়ও তাতে আমি খুশিই হব, কিন্তু আমি দ্রোণকে এটা কোনোদিন বলতে পারবো না। আচ্ছা, মানে যদিও কিছু একটা মাইন্ড করে বসে, বা তুইও বলতে মাইন্ড, পারবি না। না মাইন্ড করবেই, বিকজ আমার আগে একটা স্টেপ লাগানো আছে, আমি হ্যাঁ, একটা সৎ মা। দেখো, প্রেম নিঃসন্দেহে করেছি, কিন্তু সেটা অন্য রকমের প্রেম। কিন্তু রবি ওঝার ক্ষেত্রে যে কথাটা আমি বলবো, লোকে লটিয়েছিলেন যে ওনার সাথে আমার প্রেম। আমার মাঝে জীবনে একজন পুরুষ দীর্ঘ অনেক সময় ধরেছিলেন, অনেকেই আমায় বলতেন তাকে অবিকল অবিকল দেখতে ছিলেন রবি ওঝার মতো। বিয়ে করবে আমায় কে বলে, তুমি বলো তো, সেকেন্ড মিটিং এ। তারপরে ওরা আবার ডাক্তার দেখালো না। এবার সেই সব নিয়ে ঝামেলাঝাটি হতে কলকাতায় আসার পর আমাকে ব্যান্ড করে দেওয়া হলো। আমি যখন ফ্লোরে গেছি, একদিন প্রেপ হয়েছিল, গিয়ে দেখছি রান্নাঘর লেখা। আমি, তোমার রান্নাঘর রিভাইভ করছো? বলছে হ্যাঁ দিদি, তুমি কাউকে কিছু বলবে না। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে যে এসছে সে আমার খুব বন্ধু, এবং আমার থেকে আমার ছোট বোনের মতো বলা যায়, খুব বন্ধু। কিন্তু মুশকিল হয়ে গেল, দীর্ঘদিন ধরে ওর সঙ্গে এই এই আজকে কালকে এই করতে করতে এই গল্পটা এত পিছিয়ে গেল, কিন্তু পিছিয়ে গেলে হয়তো আরো ভালো হবে। কনিরিকা, আমার চ্যানেলে তোকে স্বাগত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা মানে দেখো, হয়তো অনেকদিন দেখা হয়নি, হ্যাঁ, যেখান থেকে হ্যাঁ, শুরু হ্যাঁ, করলাম, যেখানে শেষ করেছিলাম ওখান থেকে সেখান শুরু থেকে। হলো তো। হ্যাঁ, হ্যাঁ, জাস্ট শুধু পজ ছিল। পজ ছিল, কিন্তু আমার ম্যাচিউরিটি বেড়ে গেছে, তোমারও ম্যাচিউরিটি বেড়ে গেছে, ঠিক বলছি না? একদম আমাদের বয়সটা হয়তো যত অনুপাতে না বেড়েছে, আমাদের ম্যাচিউরিটিতে। এক্সপিরিয়েন্স গুলো, বিকজ এত কিছু গেছে জীবনের মধ্যে দিয়ে, ম্যাচিউরিটি অনেকটা বেড়ে গেছে দুজনেরই ডেফিনেটলি, কিন্তু। হ্যাঁ, 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 হ্যাঁ। কিন্তু আমরা ছোট আছি। কিন্তু আমরা মানসিক ভাবে ছোট, আমার ছোট তো আছি, বয়স ছোট 6। বেবি। আমার তো 6 বছর আচ্ছা, বয়স। আমি শোনো, তোকে কোনি জিজ্ঞেস করি প্রথমেই যে একটা কথা, যে তোর এখন রান্নাঘরটা খুব পপুলার একটা শো চলছে, সেইটার একটুখানি প্রেক্ষাপট বল। তুই নিজে কতটা রান্না জানিস, কতটা তুই ওখানে দিতে পারছিস, সেটাই বল। দেখো, প্রত্যেকদিনই মনে হয় আমি তো কিছুই জানি না। হুম, হুম, কারণ যেরকম অভিনয়, যে অভিনয় করতে গেলে যতই তুমি অভিনয় জানো, প্রত্যেক দিন আমরা কিছু না কিছু, কারণ মানুষ বিভিন্ন রকমের, ঠিক রান্নাও বিভিন্ন রকমের। হুম। স্পেশালি রান্না বলতে আমার কাছে যদি তুমি জিজ্ঞেস করো, আমরা যে সময় বড় হয়েছি, রান্না মানে মায়ের হাতের রান্না। একদমই তাই। সে চাউমিনও বাড়িতে হচ্ছে, মানে সেটা একটা বিশাল ব্যাপার। বাড়িতে নুডলস রান্না হচ্ছে, হ্যাঁ, গন্ধ বেরিয়েছে, পড়তে বসছি, বসে থাকতে পারছি না, কখন খাবো? আমি এখন ভেবে মুখে জল আসছে, কারণ মায়ের ওই নুডলস আমি আর কোনোদিন পাবো না। কিন্তু সেই যে স্বাদ, সে পৃথিবীর আমি কত জায়গা ঘুরে ফেলেছি, সেই স্বাদ কিন্তু আর আমি কোথায় পাইনি। পাই? হ্যাঁ, বা প্রথমবার বাড়িতে ডোসা হচ্ছে, মানে আমাদের রেস্টুরেন্টে খেতে বেরোনো ছিল দোসা। হ্যাঁ, মানে তাও সেটা পুজোর সময় শপিং করতে গেলাম, সেই নিউ মার্কেটের কি ইন্দ্রা না, ইন্দ্রপ্রস্থ না কি এরকম নাম ছিল, হ্যাঁ। সেটা ওনারকে আমি মাঝে মিট করেছিলাম, সেই দোকানে গিয়ে ডোসা খেলাম। বা আমাদের এখানে অনেকগুলো পরপর রেস্টুরেন্ট আছে, মেঘদূত ছিল, হ্যাঁ হ্যাঁ। তো এবার সেইখানে গিয়ে ডোসা খাওয়া, এটা একটা বিশাল ব্যাপার ছিল। তো আমাদের জীবনের ব্যাপ্তি বলতে পারো হয়েছে শুরু কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, ধাপে ধাপে। সত্যি তাই। আমাদের বাচ্চাদের যেমন জন্মেই সব পেয়ে গেছে, আমরা কিন্তু সব ধাপে ধাপে পেয়েছি, শিখেছিও ধাপে ধাপে। যে কারণে আমার মনে হয় রান্নাঘরটা আমার কাছে, আমি রান্না অনেক শিখেছি ওখান থেকে। এবং আমি সত্যি দক্ষ রাঁধুনি কিনা জানি না, নিজের পিছে তো এরকম চাপড়াতে পারি না, তবে এইটুকুন জানি, আমি রেঁধে খেতে দিলে মায়ের হাতের স্বাদ পাওয়া যায় না, কারণ আমি খুঁজে বেড়াচ্ছি এখনো সেটা। কিন্তু আমার মেয়ে খেয়ে বলে ভালো হয়েছে, তার মার স্বাদটা ভালো। একদম খেয়ে বলবি এটা কি তুমি রেঁধেছো, তখন আমি বললাম হ্যাঁ, সেই জন্যই ভালো খেতে হয়েছে। তো ব্যাস, এইটাই হলো একজনের পাওনা, আর কিছু তো পাওয়ার নেই বলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। করি, তুই অনেক ছোটবেলা থেকে অভিনয়তে আছিস, এবং তোর দেখাটা অনেকটা, মানে অনেকে তো অনেক পরে গিয়ে শুরু করে, তুই অনেক আগে থেকে শুরু করেছিস। হ্যাঁ, তোর সেই এক আকাশের নিচেই বল, বা হ্যাঁ, তার আগে খুচরো খাচরা করতে করতে একাকাশ শুরু হয়ে যায়। একাকাশ এবং পাখি, মানে ওটা হচ্ছে তোর একদম টপ, মানে। এবং তারপর থেকে তোকে আর
পিছনে ফিরে তো তাকাতেই হয়নি, এবং তুই ক্রমাগত ফিল্ম টিল্ম করতে করতে এগিয়েই গেছিস। আচ্ছা, এইবারে আমার বক্তব্য হচ্ছে তুই রবি ওঝাকে নিয়ে কিছু কথা বল, কারণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে এটা আমার মনে হয় তোর জীবনে ইম্পর্টেন্ট ইন ইন মাই ইওর লাইফ লাইফ। এখনো। হ্যাঁ, এবার still, আগে যখন জানো তো একটা রিউমার উঠেছিল, আজকাল বলতে কিছু গায়ে আসে যায় না আমার। একটুখানি, হ্যাঁ, আমাকে আমি তখন তো আমি ভীষণ বয়সে বড় হয়েছি, মানে হ্যাঁ বাচ্চা ছিলিস, না হ্যাঁ, মানে ওয়েল মানসিক ভাবে। প্রোটেক্টেড ছিলাম আমি বলবো, কারণ বাবা মা ছত্রছায়াটা এতটাই আমাকে আগলে রেখেছিল, আমি অনেক কিছুই বুঝতে পারতাম না। প্রেম ভালোবাসাটাও সেভাবে এসছে জীবনে, এবং কোথাও প্রেম ভালোবাসা এসছে স্বাধীনতার তাগিদেও, কিন্তু কোথাও মনে হয়েছে হয়তো এখান থেকে এই এই পরিধির বাইরে গেলে ভালো থাকবো, কোনোদিনই সেটা ঘটেনি যদিও। কিন্তু রবি ওঝার ক্ষেত্রে যে কথাটা আমি বলবো, লোকে লটিয়েছিলেন যে ওনার সাথে আমার প্রেম, তাই নাকি ওনার বউ আমায় খুব বাজে, আমাকে পছন্দ করতে আমি করেন না। কোনোদিন শুনিনি রে এটা। হ্যাঁ, এটা আনন্দবাজার থেকে ও। আমাকে ইন্টারভিউ নিয়েছিল একটা। আজ যদি তুমি আমায় জিজ্ঞেস করো দাঁড়িয়ে তুমি কি রবি ওঝার সাথে প্রেম করতে, বোধহয় করতাম। করতিস? হ্যাঁ, কিন্তু সেটা অন্য রকমের ইনফ্যাচুয়েশন। না। দেখো, প্রেম নিঃসন্দেহে করেছি, কিন্তু সেটা অন্য রকমের প্রেম। আমরা ঈশ্বরের সাথেও তো প্রেমই করি। আমি কিন্তু নাকি ঈশ্বরের মতোই প্রেম করতে, এখনো তাই। আমি যে কোনো ডিফিকাল্ট শর্ট হোক, যে কোনো ভালো কাজের আগে আমি আমার সমস্ত গুরুদের প্রণাম করি, এবং তার মধ্যে কিন্তু উনি একটা সর্বোচ্চ জায়গা নিয়ে রয়েছেন আজকে আমি যা তার জন্য, এবং সেই প্রেমটা কোনোদিনই যাবে না। বলে যে মেয়েরা না, বলতে পারিস না এটাকে প্রেমই বলতে পারো। আজকে আচ্ছা। পূজা পর্যায়ে প্রেম পর্যায়ে তোমরা করেছি, এমন অনেক কিছু আছে। কারণ আমি এখন দেখো বড় হওয়ার পরে, আমি বড় হওয়ার পরে এই কথাটা বলছি, তার কারণ হলো আজকে আমরা যখন মেয়েরা বড় হই বাবার মতো বর খুঁজি, তাই না? আমরা কিন্তু সারা জীবন, এবং তুমি বিশ্বাস করবে না, আমার মাঝে জীবনে একজন পুরুষ দীর্ঘ অনেক সময় ধরেছিলেন, অনেকেই আমায় বলতেন তাকে অবিকল অবিকল দেখতেছিলেন রবি ওঝার মতো। আচ্ছা। আমি তখনও রিয়েলাইজ করিনি, পরে আমি রিয়েলাইজ করে আসলে বলতে পারো ওনাকে আমি আমার পিতৃস্থানীয় বলতে পারো, বা আমার গুরু বলতে পারো, ওনাকে আমার বলতে পারো, ওনার জন্য আমি সবটা শিখেছি। অভিনয় তো আমি চলো থিয়েটার করেছিলাম, শৈলেন ঘোষের কাছে থিয়েটার করেছি, বাবানদার কাছে করেছি, আরবধতে আলোদার কাছে করেছি, কিন্তু ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করা কাকে বলে, কি করে ক্যামেরা নিতে হয়, কিভাবে ক্যামেরায় প্রজেকশন, কিভাবে আমি প্রোনাউন্সিয়েশন করব, সে সব কিছু শিখিয়েছেন রবিদা এবং আদিনাথ দাস। এই দুটো নাম যদি আমি ভুলে যাই তাহলে আমি অকৃতজ্ঞ থেকে যাব। তো এই দুজন আমার গুরু, এবং বিশ্বাস করবে কিনা মানে আমি এখন অব্দি আমার সমস্ত গুরুদের মধ্যে প্রত্যেককে প্রণাম করি, এবং তারপর আমি ভালো কাজ শুরু করি। তবে সবার আগে এখন আমার মা দাঁড়িয়ে আছেন, কারণ তিনি তো সর্বপ্রথম গুরু। এক বছর হলো মা মারা গেছে। আমারও ঠিক এক বছর, মানে ওইটা মা এপ্রিল 1 মারা গেছেন 2025-এ। আমারও 2025-এ 6th। মানে আমারটা কি হয়ে গেছে বলো তো, ওটা এখনো অব্দি না মানে মনে হয় সঙ্গেই তো রয়েছে। হ্যাঁ, আমি বিশ্বাস করতে চলে পারি না যাওয়ার মা নেই। ব্যাপারটা ভীষণ সঙ্গে, কারণ মায়ের সঙ্গে আমি যতটা ক্লোজ ছিলাম, আমি একটা জিনিস জানি, আমি তো প্রথম থেকে দেখেছো তো, মানে যবে থেকে তার পেটে এসেছি টিল তিনি গেলেন, আমার মনে হয় একমাত্র সম্পর্ক যাতে কোনোদিন বিচ্ছেদ হয়নি আমার। রাগ হয়েছে, অভিমান হয়েছে, ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, প্রচন্ড বকুনি খেয়েছি, মার খেয়েছি, শাসনে বড় হয়েছি, কিন্তু সেই যে ভালোবাসা, সেই প্রেম, মা এবং মেয়ের প্রেম, সেই যে মানে সেই যে একটা অদ্ভুত বন্ডিং, এটা একটা মানে এটা সবার মধ্যে কিন্তু ঠিক এক্স্যাক্টলি এই বন্ডিংটা হয় না, যেটা আমি তোরটা জানি, আমারও যেটা হচ্ছে বিয়ের পর সবাই রিলেট করতে পারে না এই বন্ডিংটা তোর বোনের আর মার। আমার যেহেতু কনিনিকা আমার পাড়ার মেয়ে, সেই জন্য ওকে ছোট থেকে দেখা, যে ওই বন্ডিংটা একটা অন্য বন্ড, মানে তিন যেন বান্ধবী একসঙ্গে একটা বয়সের পর আমরা তিনটে বান্ধবী ছিলিস, এবং কোথাও আমি গিয়ে মায়ের গার্জেন হয়ে গেছিলাম। মার সমস্ত আবদার, সমস্ত ভালোবাসার জায়গা আমি, পুজোর শাড়ি কেনা আমি, ভালো রান্না করলে আমি, বিদেশে গিয়ে খাবারের ইনগ্রেডিয়েন্টস কিনে আনতাম আমি। এবার এখন না মানে একটা জায়গা পুরো ফাঁকা। এখনো মাঝে মাঝে হচ্ছে, হবে সারা জীবন হয়তো হবে, অনেক সময় অসহায় লাগলে, জানি যখন আমি এটা ম্যানেজ করতে পারছি না বা খুব সুখবর কিছু পেয়েছি, সঙ্গে সঙ্গে মনে হয় একবার মার সাথে কথা বলি। হ্যাঁ, সেইটা মানে সেটা যে কিরকম একটা অদ্ভুত মানে খালি ভ্যাকুম, মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না, জানো তো, মানে সেটা যার গেছে সে জানে, সে জানে, আর কেউ বলতে পারবে না।
আচ্ছা কোনি, আমি অন্য এটা খুবই মানে মাসিমার কথাটা বললি, আমার নিজেরও সেই একই ফিলিং, তো যে আমি পুরোভাবে ফিল করতে পারছি। এবার আমি একটু অন্যদিকে চলে যাই, সেটা হচ্ছে তুই প্রথমে যখন এসেছিলিস আর এখন যে তুই মানে যে নন ফিকশন যেটা করছিস, এই দুটোর ক্ষেত্রে তোর তো ম্যাচিউরিটি চেঞ্জ করে গেছে, সবকিছু চেঞ্জ করে গেছে। তোর কি মনে হয় জায়গাটা কিরম চেঞ্জ করেছে? জায়গাটা অনেকটা বদলে গেছে, পরিবেশটা প্রফেশনাল কতটা? হয়ে গেছে। পরিবেশ, দেখো সবকিছুরই প্লাস মাইনাস দুটোই থাকে। হুম পলিটিক্স তখনও ছিল, এখনো আছে। হুম। পলিটিক্স তো বোধহয় সব জায়গাতেই সব বর্তমান, জায়গাতে সবসময়। না থাকলে কাজে উন্নতি হয় না, এটাও কিন্তু সঠিক। কিন্তু আরো একটা জিনিস যেটা আমার মনে হয়, আমরা প্রফেশনালি অনেক স্ট্রং হয়ে গেছি। এখন বিভিন্ন ডিপার্টমেন্টস হয়েছে। কেউ আগে কি হতো, আমরা শাড়ি বয়ে বয়ে নিয়ে যেতাম, ফ্রক বানাতাম, একা কাজ যখন করছি পাখির সমস্ত ফ্রক আমার নিজের ফ্রক ছিল। অ্যামিজারিস ভাবে হতো। হ্যাঁ, এবং মানে মানে শাড়ির দায়িত্ব আমার, জামা কাপড়ের দায়িত্ব আমার, গাড়ি করে যাচ্ছে আমার। এখন না সবটা খুব প্রফেশনাল। হ্যাঁ এবং যেহেতু এখন, আগে যেমন সময়ের কোনো ঠিক ঠিকানা ছিল না, সত্যি কথা বলতে গেলে আগের আগের সময় অনুযায়ী যদি এখন আমায় কাজ করতে হতো, হয়তো আমার কাজ করা না পারতাম না, বাচ্চা মানুষ করে পারতাম না। কিন্তু এখন ওই 14 ঘন্টায় ধরা রয়েছে কাজ। সিনেমার কাজ মাঝে মধ্যে হচ্ছে, সেগুলো যখন দেরি করেও হয় আমার খুব একটা অসুবিধা হয় না, কারণ আমি তো বেশি কাজ করি না। কিন্তু তোর মানে প্রত্যেকটা কিন্তু গ্যাপে গ্যাপে visibility কাজ আছে, আছে, হ্যাঁ। প্রত্যেকটাতে। এই যে কিন্তু রাজনীতিটাতে visibility তোর আছে, একটা হ্যাঁ। শেষ বোধহয় লাস্ট সিরিজ করেছিস তুই রাজনীতি। রাজনীতি, আর এখন এই রক্তফলকে রক্ত ফলকে একটা ছোট ছোট্ট চরিত্র করেছি। মানে মোস্ট, দেখো আমি আছি, হ্যাঁ এইটা জানি যে আমাকে একজন তুই নিজেকে বিভিন্ন ভাবে রেখে দিয়েছে। আমি আর কি কোনো করে কাজে তুই না করি অন্যান্য না। কোনো শিবিরে না থেকে কি করে আছিস তুই, এটা আমাকে আগে বল। কোনো শিবিরে না থেকে থাকাটা তো খুব আমি আসল ডিফিকাল্ট। শিবিরে আছি, সেটা হলো ঈশ্বরের শিবির। হ্যাঁ কারণ আমি, দেখো ঈশ্বর মানে কি, ঈশ্বর মানে তুমি আমি আমরা সবাই, তাই না? এবং একটা কোথাও ভাইব্রেশন, পজিটিভ ব্যাপার, তাই না? একটা আমি 90% সময় ওই ঈশ্বরের সঙ্গেই থাকি। মানে আচ্ছা। আমার একাকিত্বটাই আমার সম্বল, আমার আমার ভালো রাখার জায়গা, এবং আমার তাতে কোনো অসুবিধা হয় না। আমি একা এই যে থাকতে খুব এতদিন ধরে ভালোবাসি। কাজ করছিস, 20-25 বছর, 25 বছর তো। মাঝে মাঝে অনেক অনেক দিন কাজ থাকে না। হ্যাঁ আমি সেটা। খুব লাকি যে আমার বাবা মা খেতে দেয়, এখন বরের বাড়িতে হ্যাঁ হ্যাঁ অ্যাবসলিউটলি। হ্যাঁ বিশ্বাস করো, আমাদের আমাদের শুটিং এর লোকেদের ফ্রাস্ট্রেশন কেন, ভাবো আমার বছরের পর বছর কাজ ছিল না, কেউ তো ফোন করে জিজ্ঞাসা করেনি আমি কেমন আছি, বা কোনো নিয়ম কানুনও নেই যে এই মেয়েটা ট্যালেন্টেড কে কাজ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কোনো তাই না? নিয়ম নেই তো, এটা কোনো নিয়ম সবচেয়ে নেই। একটা। আমাদের না আছে প্রভিডেন্ট ফান্ড, না আছে কিচ্ছু, মানে যেগুলো নিজে থেকে তুমি না করো, তোমার তোমার বয়সকালে কি হবে। আমরা অনেক অ্যাক্টরদের আমি জানি যারা মাসের শেষে 4টে পার ডে যদি পেয়ে যায় তাদের সংসার চলবে। এবং আমি এটা নতুন জেনারেশন অ্যাক্টরদের বলি, তারা সত্যিই লাকি যে তারা এত প্রফেশনালি কাজ করবার সুযোগ পাচ্ছে, বাঁধা ধরার সময়ের মধ্যে সুযোগ পাচ্ছে। তারা যেন ভবিষ্যৎটা ভেবে রাখে। নর্মালি কি হয়, আমরা না ভেসে যাই, আমাদের ইন্ডাস্ট্রির প্রবলেম হলো প্রচন্ড মানে কি আলো, মানে ভীষণ আলো, ভীষণ গ্ল্যামার, ভীষণ সবকিছু, কিন্তু আখেরে পুরোটাই কিন্তু আলো আঁধারে প্রদীপের মেশানো। নিচে যে অন্ধকারটা, সেই অন্ধকারটা কিন্তু দেখে রাখতে হবে। আচ্ছা তোকে কোনো দল থেকে হ্যাঁ, সব দল থেকে বলেছে। প্রপোজ করেছিল? আমি, দেখো আমি অভিনয়টুকুন জানি। হ্যাঁ আর হ্যাঁ, তুমি যদি জিজ্ঞেস করো আমার পলিটিক্যাল বক্তব্য আছে, নিঃসন্দেহে তাই তো পড়বে। ব্যক্তিগত, সেটা একদম ব্যক্তিগত না, ব্যক্তিগত মানে হয়তো ভোকালও হতে পারি। তিলোত্তমার সময় ভোকাল হয়েছি, ভেবেছিলাম ন্যায় পাবো, পাইনি, তাই আমি আশাহতও হয়েছি। এবং আর একটা তিলোত্তমা যাতে না হয় তার আশা রাখছি। এবং দরকার পড়লে আবার রাস্তায় নামবো, হাঁটবো, লড়াই করবো, যেভাবে লড়াই করা যায়, যেটুকুন আমার সামর্থ্য অনুযায়ী। এর বাইরে তুমি যেতে পারবো না, কোনো 2 নম্বরই পথে আমার। দেখো আমি ঠিক আছি, আমি ডাল ভাতে হ্যাপি ভাই, টুকটাক কাজ করি, জীবন কেটে যাচ্ছে। এবং আমি এটুকুন বুঝে গেছি লাইফটা খুব ছোট্ট, এতে অত লাফালাফি মারপিট করে ব্যাংক ভরিয়ে কোনো লাভ নেই, কোনো কিছু নিয়ে ওপরে কেউ যাবে না। এটা সত্যি কথা, তাই না? হাজার হাজার লাখ লাখ টাকার ডায়মন্ড পরে তোমাকে দারুণ দেখতে, আমি ইমিটেশন পরে নেবো, মোর দেন হ্যাপি, বিলিভ মি অর নট, আই মোর দেন হ্যাপি। আমার তাতেও দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, আমার আসল সুন্দর হলো মনটাকে সুন্দর রাখো, বাকি পকেটে তোমার মনটা ভালো থাকলে সব ভালো থাকে। আমি সেদিন একটা রেস্টুরেন্টে গেছিলাম, আমি একটা টেবিলে খেতে বসে, পাশের টেবিলে তাদের 3-4 জন সন্তানকে নিয়ে বর বউ এসেছে, একটা নুডলস একটা চিকেন অর্ডার করেছে। আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। ওটা ওরা প্রত্যেকে শেয়ার করে খাচ্ছে, কিন্তু সব থেকে যেটা আমার চোখে লাগলো, সেটা সবাই হাসছে। আখেরে এটাই থাকবে, সত্যি তাই, বাকিটা থাকবে না, অভাবটা মাথায় থাকে না। এই যে একসাথে খাচ্ছি, একসাথে বসে আছি, এই যে তুমি আমি কথা বলছি, এইটাই থাকবে, এর বাইরে কিচ্ছু থাকার নেই। এই মুহূর্তটাই ইম্পর্টেন্ট।
সত্যি তাই। কনি তোকে জিজ্ঞেস করি একটা খুব পুরোনো দিনের কথা, যে কথাটা আমি লিখিনি খবরের কাগজে, কারণ তুই আমাকে বারণ করেছিলিস আচ্ছা, লিখতে, কিন্তু কি বলো, আমি তো হ্যাঁ, জানিও না, বলো। সেটা হচ্ছে তোর একবার শুটিং করতে গিয়ে তোর চুল পুড়ে গেছিল। হ্যাঁ, এখন বলতেই পারি। এখন বলতে পারিস। হ্যাঁ। এবং তখন বলা হয়েছিল আমাকে যেটা লিখতে যাওয়া বলছে নিবেদিতা দি লেখো না, আমার কেরিয়ারটা এই যাবে, তো রক্ত বেরিয়ে গেছিল এখনো এবং পোড়ার চুল, দাগটা আছে আমার। সে চুল স্ট্রেট করতে গিয়ে তো স্ট্রেট না, তাহলে- আমি কোনো সালন ফালন যেতাম না। হ্যাঁ। দেখো, আমি খুব সিম্পল মানুষ ছিলাম। সেটা তুই একটু আজকে শুনি। আজকে শুনি, আজকে অনেক বছর, 25 বছর কেটে গেছে। হ্যাঁ। আবার আসবো ফিরে, শুটিং রবি ওঝা প্রোডাকশন। Correct. আমাকে বম্বে নিয়ে যাওয়া হয়, সঙ্গে মা যান না। প্রথমবার বম্বেতে আমাকে একটা সালনে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নাকি চুলে পার্মিং হবে। কি পার্মিং! হ্যাঁ। দেখো, সেই কোনি আর এই কোনি আকাশ পাতাল। আকাশ পাতাল তফাৎ। এই কোনি ওরাই তৈরি করেছে। হুম, হ্যাঁ, আমার চুলটি পুরো যখন পুড়ে গিয়ে জ্বলছে, আমি বুঝতে পারছি জ্বালা করছে প্রচন্ড, নাক দিয়ে রক্ত chemically গড়িয়ে পুড়ে পড়ছে দিয়েছে, হ্যাঁ। কেমিক্যালি। কারণ ওরা ভেলোসিটি বলে এক ধরনের প্রোডাক্ট তখন মার্কেটে, এগুলো আমি সব পরে পড়াশোনা করেছি। খুব নামি কোম্পানির প্রোডাক্ট ইউজ করা হয় নর্মালি চুল পার্মিং করতে, কিন্তু তার ডুপ্লিকেট প্রোডাক্ট যারা তৈরি করেছে সেই মুহূর্তে তারা জেলে। আচ্ছা, হ্যাঁ। সেইটা তোর কপালে পড়েছে। সেইটা আমার কপালে পড়ে, এবং সেইটা আমার যেহেতু চুল খুব স্ট্রেট ছিল, তোমার মতো চুল ছিল, আর লম্বা ঘন হ্যাঁ, ভর্তি দারুণ চুল ছিল তো, সেইটাকে সিল্কি। কিছুতেই সিল্কি, সেটা কিছুতেই পার্মিং হচ্ছে না বলে ওরা দে ইউজ দ্যাট কাইন্ড অফ প্রোডাক্ট, যাতে চুলটা পুরো আমার কুঁকড়ে যায়। কুকড়লো তো খুবই কম, কিন্তু তার মাঝখান থেকে আমার পুরো এই এরিয়াটা গেল পুড়ে। মানে এখনো যে অবশিষ্ট কিছু চুল আছে, এই বিশাল ব্যাপার আমার কাছে আর কি। এবং তখন আমার বয়স কত, তখন আমার বয়স হলো খুব কম, 21-22। হ্যাঁ। হ্যাঁ, আর আমি বলছি আজকালকার 21-22-এর থেকে আমি তখনকার 21-22 আরো বেশি বাচ্চা আমি হতো। ভীষণ ইনোসেন্ট ছিলাম, হ্যাঁ, হ্যাঁ। ভীষণ বোকা ছিলাম বলতে পারো, ভালো মানুষ ছিলাম। এখনো ভালো মানুষ, কিন্তু এখন বলতে শিখেছি। এবার তারপরে ওরা আবার ডাক্তার দেখালো না। এবার সেই সব নিয়ে ঝামেলাঝাটি হতে কলকাতায় আসার পর আমাকে ব্যান্ড করে দেওয়া হলো। বলা হলো আমায় বাদ। যখন রূপা গাঙ্গুলি আজ যখন জিতেছে না, দেখো আমার আমি ওনাকে উনি আমার স্কুল থেকে পাশ করেছেন, প্রথম কথা বেলতলা গার্লস হাই স্কুল থেকে। দ্বিতীয়ত, রূপাদি সেই সময় যখন আমার পাশে কেউ ছিল না, একমাত্র রূপা গাঙ্গুলি আমার পাশে দাঁড়িয়েছিলেন। রূপা গাঙ্গুলি পুরোটা জানলেন। উনি বম্বেতে ফোন করে বিআর চোপড়া থেকে আরম্ভ করে কোন সালনে গেছি, কোথায় কি করে, কারণ আমার সিনেমা থেকে আমাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছিল এই রবি ওঝা প্রোডাকশন। রবি দা ডিরেক্টর, বাবা, বুঝতে পারছো? তো এবার তখন আমার বয়স 21 আর আমি পুরো ডিপ্রেশনে ঢুকে গেছি। আমার সব কাজ ছাড়িয়ে দেওয়া হয়েছিল, এদিকে পয়সাও পাচ্ছি না সিনেমাটা করে, কারণ পার ডে কত 25 টাকা না 30 টাকা পাচ্ছি, কেউ বিশ্বাসই করতে পারবে না এটা। তো এবার আমাকে বাদ দিয়ে দেওয়া হলো। আমি তখন দরজালা বন্ধ করে সারাদিনই ভবানীপুরে বাড়িতে বসে অন্ধকারে বসে থাকতাম। মা তো বলে গেল মেয়ে মাথা খারাপ হয়ে। রূপাদি আমাকে পুরো টেনে বার করে আনলেন এবং রবি ওঝাকে ডেকে বসিয়ে বললো ও তো কোনো দোষ করেনি, কিন্তু তারপরেও আমাকে আরো দুবার পার্মিং করতে হয়েছিল, বিকজ সিনেমাটা কন্টিনিউটিতে লেগেছিল। তারপর আমার যা ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ আমি কোনোদিনই পাইনি, আর আমার ওদের সঙ্গে তারপর থেকে যোগাযোগ নেই। হ্যাঁ, হ্যাঁ। তখন আমি যথেষ্ট ভীতু ছিলাম যে কোনির কথা রবি বলছো। ওদের সঙ্গে ওই যে যদি বলিস যে প্রোডাকশনের সঙ্গে ছাড়াছাড়িটা তোর এই চুলটা নিয়েই হয়েছে। হ্যাঁ, আমি তারপর নিজেই আর কোনোদিনও ওই প্রোডাকশনে ফেরত যাই না। কিন্তু আমি কোনোদিন লিখিনি। না, তোকে মানা করেছিলাম আমি। হ্যাঁ, যে আমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে। ভীতু কোনি ছিল। ভীতু কোনি না, এটা মানে এই সময় তখন লেখাটা উচিত না। এটা কোন নায়িকার, অনেক কিছুই অনেকের জীবনে ঘটে। আচ্ছা করি, তোকে তো এতদিন ধরে চিনতাম, মাঝে তো একটুখানি বলেই নি যে শাশ্বতর সঙ্গে তোর একটা সম্পর্ক নিয়ে আমাদের মধ্যে প্রচন্ড হাসাহাসিও ছিল, মজাও ছিল। হ্যাঁ, সেগুলো তো এখন অতীত হয়ে গেছে, সুতরাং বলতেই পারি। তোরা ছবি করেছিলিস বলে একটা বেশ ভালো ইয়েও ছিল, রিউমারও ছিল। কিন্তু তোর এই যে বরের সঙ্গে যোগাযোগ, হ্যাঁ, সুরজিৎ হরি, এই তো প্রথম কথা বাঙালি নয়। বাঙালি, একদম বাঙালি। আচ্ছা, আমার শ্বশুরমশাই বাঁকুড়ার বাঙালি, মানে কানাইলাল। একটু তোদের মানে প্রেমটা কি করে হলো, বিয়েটা একটু শুনি। হ্যাঁ, এটা কেউ কখনো জিজ্ঞেস করে না। প্রেমটা খুব অদ্ভুত ভাবে হলো, বুঝলে। তখন আমি একদম সিঙ্গেল আর পুরো লাইফটাকে চূড়ান্ত এনজয় করছি, কিন্তু আমি বেড়াতে যেতে ভালোবাসি, বাবা মা কোথাও একা বেড়াতে যেতে ছাড়ে না। এইটা আমার মাথার মধ্যে ঘুরছিল, আমার একটা চাবির দরকার ছিল যে আমায় বেড়াতে নিয়ে যাবে। আচ্ছা, বুঝতে পেরেছো? আমি মানে আমার পায়ে সর্ষে, কিন্তু আমি কোথাও যেতে পারি না। টুকটাক ঘুরেছি, কিন্তু আমার খালি মনে হয় যে মানে ছুটি পেলেই পালিয়ে যায়, এরকম টাইপের ছিলাম। এবার সেই সময় আমি একদম একা, বোনের হয়ে গেছে বিয়ে। আমরা, তোর বোনের আগে বিয়ে? হ্যাঁ, বোনের 7 বছর আগে বিয়ে হয়েছে। এবার বোন তখন অস্ট্রেলিয়ায় চলে গেছে। আমি একটা ফিল্ম করি স্বররিপু বলে, তো এই ভদ্রলোক আমাদের সেটে এসছে অনেকবার, আমি কথাও বলিনি। এমনিও গলায় সোনার হার পরতো, হাতে সোনার আংটি পরতো, আমি ওদিকে ফিরে তাকা, হাতে বা সোনার ব্রেসলেটও পরতো, আমি ওদিকে তাকাইও নি। হ্যাঁ, কারণ আমি তো সোনা পরা ছেলে পছন্দ করি না। আমি খুব একটা গয়নাগাটি পরি না, আমি কি করবো, এইসব ইমিটেশন পরে আছে, আমি খুব একটা শো অফ পছন্দ করি না।
তো আমি তাকাইনি, তো আলাপ করিয়ে দেওয়া হয়েছিল যিনি সুরজিৎ, তিনি আমাদের প্রডিউসার, নমস্কার। তারপরে কি হয়, অদিতিদি মানে অদিতি রায় হ্যাঁ। আর অয়নদা আমরা সবাই মিলে ঠিক হয় যে আমরা রায়চকে যাব বেড়াতে। তো মা বলে কে কে যায়, মাকে বলে মা প্লিজ যায়, অদিতি অয়নদা যাচ্ছে, বলে আচ্ছা যাও, বোনও যাচ্ছে। গাড়িতে উঠে দেখি প্রডিউসার ভদ্রলোক বসে বসে আছে। আছেন, আচ্ছা। তো আমার তো দেখেই হলো, মাকে বললেই ঝাড় খাবো আমি। হুম। তো এবার ঝাড় খাবো, ঠিক আছে চলো। এবার তিনি আমাদের সঙ্গে গেলেন। এবার যাওয়ার পরে সেই দিন রাতে তো খুব পার্টি টাটি হলো। এবার আমি না পার্টি ফার্টি করলেও, একা থাকলেও আমি খুব ডিসিপ্লিনড। হুম। আমার ভেতরে একটা মিলিটারি কোনি আছে। আচ্ছা। তো একটা সময় সে বলে যাও এবার ঘুমাতে চলে যাও, আচ্ছা। এইবার উঠে পড়ো, ব্রাশ করে নাও, যাও এবার বাইরে হাঁটতে মানে যাও। খুব টাইম ফ্রেমে তো হ্যাঁ, মানে আমাকে তুমি মানে আমি খুব মানে ট্রাভেল ফ্রি, বাট ওই অনিয়ম করা ট্রাভেলার নই। তো আমি একটা সময় পর চলে যাই, ওর আড্ডা ফাড্ডা মারে। পরের দিন সকালবেলা উঠে আমি একাই উঠে পড়ে গেছি, তা দেখি সুরজিৎ দা আসছেন তখন সুরজিৎ দা। আমি জানি উনি ম্যারিড, হ্যাঁ ওনার বাচ্চা আছে। আমি কি করে জানবো, আমি অত অত তো কাউকে অত ভেতর থেকে চিনি না। তো আমি বলছি তুমি এখানে ঘুরে বেড়াচ্ছ, কইলাম সুরজিৎ দা আমি এখানে মন্দিরের আওয়াজ পাচ্ছি, আমি যাবো। তো তুমি যাবে, চলো আমিও যাই। এই করতে করতে আমরা গঙ্গা কুটিরে যাই। গঙ্গা কুটিরের ঠিক পেছন দিকে একটা বসবার জায়গা আছে, সেই গঙ্গার ধারে প্রায় আমরা 1.5-2 ঘন্টা আড্ডা মারি। ভীষণ আড্ডা সুন্দর হয় মানে জায়গাটা। গল্প, মানে শুধু সেদিন ছিল উমেন্স ডে, আচ্ছা। সরি মাদার্স ডে। আচ্ছা। সেদিন মাদার্স ডে, সেদিন 8 আমরা মে, ফিরে হ্যাঁ। আসবো 8th মে, 8th না 9th, হ্যাঁ 9th কিছু মে, একটা, কিছু হ্যাঁ। একটা, হ্যাঁ 9th মে। তো আমরা গল্প করি এবং তাতে আমি রিয়েলাইজ করি যে ভদ্রলোক সিঙ্গেল, ওনার একটি ছেলে আছে যার বয়স 9, এবং হি ওয়াজ ম্যারিড বিফোর। আমি ওই কথায় অত যাইনি। এবার আমার জীবনে তখন বাবা মা কাকা ছাড়া কিছুই নেই। তো বাবা মা কাকার প্রচুর বকেছি আমি, যেমন বক বক করতাম তখন। তো তারপরে আমরা ফিরে আসি। এবার রাত্রিবেলা যখন আমাকে নামাচ্ছে আমার কাকা, তুই না ভবানীপুরের হ্যাঁ, বাড়িতে, হ্যাঁ, হ্যাঁ। কাকা আসে, কাকা বলে কাকা ইনি আমাদের প্রডিউসার সুরজিৎ দা, আমার কাকা। তো তখন উনি বাড়ি গিয়ে SMS করেন কাল ডিনারে যাবেন। তখন হ্যাঁ যেতে পারি। আমি তো একা, আমার তো তখন সঙ্গী চাই, একা ভাল লাগে না, বড় হয়ে গেছে অবভিয়াসলি। তো মাকে বল, মা উনি বলছেন আমি যাচ্ছি, বলে আচ্ছা যাও, তাড়াতাড়ি ফিরবে। আমি যাই, তো তিনি যাওয়ার সঙ্গে সঙ্গে বলে যে বিয়ে করবে আমায়। আমি তো মানে কোথায় গেছিলি ডিনারে? আমরা গেছিলাম সেরাফিনা, আচ্ছা। এই কোয়েস্ট মলে। কোয়েস্টে। তো বিয়ে করবে আমায় কে বলে, তুমি বলো তো সেকেন্ড মিটিং এ। তো আমি বলি না করবো না, অবভিয়াসলি করবো না, এটা কি মানে আছে, মানে এরকম হয় নাকি। হ্যাঁ। তারপরে উনি ছাড়েন না, বুঝলে তো। সুরজিৎ মোটামুটি হাইজ্যাক করে আমায় বিয়ে করেছে। আচ্ছা। মানে ও যদি না এর চেষ্টাটা করতো আমি হয়তো কোনোদিন কাউকে বিয়ে করতাম না। আর বিয়ের প্রতি অ্যান্টি বিয়ে হয়ে গেছিলাম আমি আমার লাস্ট রিলেশনশিপের পর। কিন্তু সুরজিৎ যেটা করেছে সেটা ভালোই করেছে একদিকে দেখতে গেলে। দেখো বিয়ে করেছি বলে কিয়াকে পেয়েছি, হ্যাঁ। দ্রোণকে পেয়েছি, হ্যাঁ। একটা কিয়া মানে তো ছোট্ট পুটকিটা, আর আর আমার ডোন মানে তো বড়টা তোর আগের হ্যাঁ ছেলে। হ্যাঁ। দ্রোণের এখন 21 বছর ও কি বয়স। তোদের সঙ্গেই থাকে? আমাদের সঙ্গেই থাকে। সব ফ্যামিলিতে যেমন ঝামেলাঝাটি হয় আমাদেরও হয়। হ্যাঁ, সে তো হবে। আমার সঙ্গে আদায় কাজ করায় 90% সময় হয়, 10% ভালো সময় তোর কাটাই শাশুড়ি আমরা। আছেন বাড়িতে? শাশুড়ি আছেন। এখন আমরা একটু এগিয়ে এসে এদিকে থাকছি, কারণ কিয়া স্কুল, আমার শুটিং, আমি আর ওই যাতায়াতটা আমি আগে বাগুইহাটিতে 8 বছর কাটিয়েছি। ও আচ্ছা। আমি পারছিলাম না আর। এখানে কোথায় এসেছিস? বালিগঞ্জে আছি এখন। যাক, হ্যাঁ, কাছাকাছি একটা কাছাকাছি হয়েছে, কারণ এখন তো মা চলে গেছে, বাবা কাকার পাশেও একজন কাউকে দরকার। হুম। তো একটা সব মিলিয়ে ব্যালেন্স করা হচ্ছে, মাঝে মাঝে ওখানে যাচ্ছি, সব মিলিয়ে ব্যালেন্স করছি আমরা। ঠিক আছে, মানে উই ডু আর ডিউটিস এন্ড মানে আমাদের মাঝে পরিবারটা চলছে। এবং সুরজিৎ মাঝে মাঝে আমাদের আগের আমি আগের স্ত্রী আমি আছেন? আছেন জীবিত, এবং তিনি আমার বিয়ের পরেও বাড়িতে আসা যাওয়া করেছেন। আচ্ছা। হ্যাঁ, তা আমি একটাই বলেছিলাম যে যদি বেটার হয়, কারণ আমারও একটা, দেখো আমি খুব সাইকোলজির জায়গা থেকে ভাবতে গেলে একটা ইনসিকিউরিটি না চাইলেও মানুষের মধ্যে কাজ করে, ওরও কাজ করবে আমারও কাজ করবে। এবং তারপর আমি বলেছিলাম যে ফোন করলে আমার সাথেও কথা বলুক, কারণ আমি ভীষণ ভীষণ ওপেন, আমি জেনে বিয়ে করেছি। আমার লুকিয়ে চুরিয়ে জিনিস পছন্দ নয়। যা করবো আমার সামনে করো, কারণ ওরও তো ছেলে আছে, সুতরাং ওকেও তো কথা বলতে হয়। আমার ছেলেকেও শিখতে হবে, জানতে হবে, তাই না। ওকে ওকে যেমন ও আসুক, কথা বলুক, বাড়িতে এসো, মিট করো, কিন্তু ওই বাইরে বাড়িতে এলো আমি বেরিয়ে গেলাম, ওইগুলো আমার ভালো লাগতো। মানে আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড বলতাম যে আমি টাকাকালীন আসুক, আমার কোনো অসুবিধা নেই। মানে তুই বেরিয়ে গেলেও আসতো, এরকম হতো ব্যাপারটা। হ্যাঁ, মানে কি হতো আমি ঠিক জানি না। তারপরে দেখলাম এইসব চ্যাপ্টার যত আমি কম জানবো আমি সুস্থ থাকবো, কারণ কি মানসিক সুস্থতা থাকাটা আখেরে ইম্পর্টেন্ট। তোর আমার একটা, তুই যেহেতু এতদিন আমার পরিচিত, আমার একটা খুব জানতে ইচ্ছে করে, ধর তোর বর যদি পুরনো বউয়ের সঙ্গে কোথাও বাইরে মিট করে, তাতে তোর একটা ইনসিকিউরিটি কাজ করে? না না, আমি তোকে একদম ওপেন ওই দিয়ে রেখেছি যে যদি কোনোদিনও মনে হয় যে হি ওয়ান্টস টু গো ব্যাক, আমাকে জাস্ট জানিয়ে দিও, আমার কোনো অসুবিধে নেই।
হ্যাঁ হ্যাঁ সিরিয়াসলি বলছি, কারণ দেখো আমি একটা ম্যাচিওর বয়সে গিয়ে বিয়ে করেছি, নিঃসন্দেহে ভালোবাসা ব্যাক টু ব্যাক না, মানে না ধর ওরা হতেই meet পারে, করলো। দেখো ইউ নেভার দেখ, নো। অমৃতা সিং এর সঙ্গে তো হ্যাঁ। সাইফ আলি খান মিট করে। দেখো আমি অতটা শিক্ষিত পরিবারে বড় হয়েছি, কিন্তু এতটা ওপেন মাইন্ডেড আমরা কেউ নই। তো এবার কি হতো বলো তো, আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি যে প্রত্যেক মানুষের ব্যক্তি স্বাধীনতা ইম্পর্টেন্ট। সেই মুহূর্তে আমার জীবনে যদি এটা ঘটে, আমি কিভাবে রিঅ্যাক্ট করবো আমি জানি না। তবে হ্যাঁ, আমি একটা জিনিস বিশ্বাস করি, যেখানেই ঝামেলাটি দেখি, আমার চরিত্র যেটা বলে আমি সেখানে করে থাকি না। কমপ্লিকেশন বাড়লে আমি চলে যাই, এটা আমার জীবনের, কারণ আমি আমার মধ্যে পিস খুঁজে পেয়ে গেছি। আমার পিসের জন্য আমার 10টা লোক লাগে না, এবং আমি আমার মেয়েকে সুস্থ পরিবেশে বড় করতে চাই। পিসটা তোর কাছে প্রায়োরিটি, প্রায়োরিটি, অ্যাবসলিউট রিলেশনশিপের থেকেও প্রায়োরিটি। একদম সবকিছুর আগে হলো একদম। নিজেকে ভালো রাখা। তাই আমি এইটুকুন জানি, যদি দ্রোণ তার মায়ের কাছে গিয়ে ভালো থাকে, আমার স্বামী তার আগের স্ত্রীর কাছে যাবে না হয়তো, যদি যায়ও তাতে আমি খুশিই হব, কিন্তু আমি তাদের সঙ্গে আর যোগাযোগ রাখবো না, বিকজ দ্যাট ইজ মাই প্রায়োরিটি। বিকজ আমি তো আমার 100% দিয়ে লড়ছি, এবং সত্যি কথা, একজন মেয়ে যখন একটা ভাঙা জায়গা তৈরি করতে আরম্ভ করে, সেখানে কিন্তু কি হয়, প্রত্যেকের ক্ষত আর ব্যাগেজ, সেগুলোকে ঝাড়তে ঝাড়তে, কাটতে কাটতে, পরিষ্কার করতে করতে একটা জায়গা দাঁড় করিয়েছি। এবার তারপর যদি আবার জিনিসটা ভাঙচুর হয়ে যাচ্ছে মনে হয়, আই থিঙ্ক সেটা আমার জন্য নয়। কিছু কিছু বই তোমার নাও হতে পারে পড়ার জন্য, যেমন আমি দ্রোণকে বড় করতে গিয়ে রিয়েলাইজ করছি কিছু কিছু চ্যাপ্টার আমার পড়ার জন্য নয়। শুধু শুধু পড়ে ওকেও কষ্ট দিও না, নিজেও কষ্ট পেও না। অনেক সময় হয়েছে, যেমন আমি আমার মেয়েকে বলতে পারি এই টেনে এক গালে চড় মারবো, কেন আমাদের আমি করছিস রে, কিন্তু আমি দ্রোণকে এটা কোনোদিন বলতে পারবো না। আচ্ছা, মানে যদিও কিছু একটা মাইন্ড করে বসে, বা তুইও বলতে পারবি না। না, মাইন্ড করবেই, বিকজ আমার আগে একটা স্টেপ লাগানো আছে, আমি একটা সৎ মা। এই জিনিসটা কিন্তু সমাজ তৈরি করে দিয়েছে। আজ কিন্তু প্রসব করা যেমন ইম্পর্টেন্ট, তাকে মানুষ করা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট। প্রসব করার সময় তুমি 9 মাস পেটে রেখে তুমি যা শেখাচ্ছ সেটা শিখে সে জন্মাচ্ছে, কিন্তু বাকি জীবনটা তুমি তাকে যে শিক্ষা দিচ্ছ সেটা কিন্তু সর্বোপরি শিক্ষা। তুমি যদি তাকে না বোঝাও যে এটা ঠিক এটা ভুল, দেখো ঠিক ভুল নিজের জীবনের থেকে নিশ্চয়ই শিখবে, আমরাও তাই শিখেছি, তুমিও তাই শিখেছো নিশ্চয়ই। কিন্তু তা সত্ত্বেও বাবা মার কর্তব্য হলো কোনটা ঠিক কোনটা ভুল একটু বলে দিলে ওদের চলার পথটা কিছুটা মসৃণ হবে। সে তো 100 বার। তো সেটা তো আমি বলবোই। তো তোদের এই পারিবারিক এতে তুই যখন ওপেন করছিস, একটা জিনিস জিজ্ঞেস করছি, শাশুড়ি মা তো খুব ভাইটাল রোল প্লে করেন, কারণ তার কাছে আগের পক্ষের বউও মেয়ের মতো, তুইও মেয়ের মতো। উনি আগের পক্ষের বউকে খুবই ভালোবাসেন, আমি নিজের চোখে দেখেছি, বেশ চুমুটুমু খেয়ে আদর করতে, কিন্তু উনি আমায় খুব একটা কোনোদিনই পছন্দ করেননি, হয়তো অ্যাকসেপ্ট করেননি, বা তাতে আমার কোনো অসুবিধা নেই। আবার বলছি না আমার এগুলো কিছু ম্যাটারই করে না। না না, তোর তা না, তুই ঘটনাটা আমি ম্যাটার অফ ফ্যাক্ট বলছি। দেখো একজন মহিলার জীবনে কিভাবে সে বড় হয়েছে, কিভাবে সে পৃথিবীকে দেখেছে, কিভাবে সে পৃথিবীকে দেখতে চাইছে, সবকিছু তার উপর নির্ভর করে। তোর যে এই যে পারিবারিক একটা, মানে বিয়ের পরেও যে একটা সমস্যা গেছে, হ্যাঁ, সেটা তো যদি কিছুটা ওপেন করতে চাস বল। কারণ আমি যতদূর শুনেছি, তোর আগের যিনি ছিলেন, মানে তোর মানে যে স্ত্রী ছিলেন আর কি তোর বরের, তিনি তোর বিয়ের পর থেকে আসা যাওয়া শুরু করেছিলেন। হ্যাঁ, এবং সত্যি কথা বলতে গেলে দেখো আমি না কোনোদিনই খুব একটা আমি একটা জিনিস বিশ্বাস করি, মেয়েরা যখন একটা জায়গায় বিয়ে করে যায় না, প্রথমত কি হয়, তার তো পুরো রুট থেকে টেনে নিয়ে গিয়ে অন্য জায়গায় বসানো হয়, তার একটা এমনি ভারসাম্য আসতে সময় লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ আর সব থেকে বড় কথা, আমার যে বয়সে বিয়ে হয়েছে সেটা একদম বাচ্চা বয়স নয়, না ততদিন আমার নিজের মত তৈরি হয়ে গেছে, কোনটা হ্যাঁ বলবো কোনটা না বলবো তৈরি হয়ে গেছে। এবং যে মহিলার কথা এই মুহূর্তে হচ্ছে তাকে না আমি চিনিই না, তার ভার্সনটাও জানি না আমি, বুঝতে পেরেছো, সে কেমন ছিলেন, কি করতেন, কেন আসতেন। অবশ্যই তার সন্তান ছিল, তাই সেই কারণে দেখো আমি তো নিজে এমন একটা পরিবার, তুমি দেখেছো ক্লোজলি, যেমন পরিবারে বড় হয়েছে, আমাদের পরিবারটা ভীষণ ভীষণ মানে ক্লোজলি বন্ডেড। হ্যাঁ, তাই আমি ওইরকম হতেই পারবো না যে বলবো যে দ্রোণ যেন মাকে না মিট করে। আমি শুধু বলেছিলাম যে দ্রোণ যদি মিট করে, বাইরে গিয়ে যদি করে, বাট ঠিক আছে। তারপরে দেখো 8টা বছর কাটিয়ে দিয়েছি, এবং আমি জানি না, আমি সত্যি কথা, তুমি আমার মজা, তুমি আমায় জিজ্ঞেস করো, উনি তো জীবিত, উনি আছেন, এই শহরেই থাকেন, তার একটি মেয়েও আছে আমি শুনেছি, মানে মেয়ে মানে she got married again. সবই আমার শোনা, আমি তাকে চিনিও না, তার নামও জানি না, আমি জিজ্ঞেস করতেও চাই না। নাম জানিস না? আমি হ্যাঁ আমি অন্য ফ্লোরে, আমি খুব একটা, দেখো আমি ওই বললাম না যে নিজের পিসটাকে নষ্ট করার মতো আমি করি না। যাই হোক, হ্যাঁ, তারপরে সে কোথায় আছে, কেন আছে, কি জন্য আছে, কি করতে চান জীবনে, আমি সেই বিষয় নিয়ে কোনদিন তাকেও প্রশ্ন করিনি, আমার স্বামীকেও প্রশ্ন করিনি। তবে হ্যাঁ, আমি শুধু এইটুকুন বলেছি যে যদি তোমরা
যেটা তোমার মনে করবে তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে জীবনে। জীবনে একটা হয় না, হয়তো হতে পারে কি হবে বিচ্ছেদের পর কান্নাকাটি, মন খারাপ তো হবে, এটা মানুষ অভ্যেসের দাস। আমরা যখন একটা অভ্যেসে অভ্যস্ত হয়ে যাই সেটা থেকে বেরোতে সময় লাগে। তবে এখন কি আর মুখের দিকে তাকিয়ে রোজ সকালে শরীরের সঙ্গে রোজই আমরা বলি, প্রচন্ড ঝগড়া করি দুজনে, নিয়ে বলি ডিভোর্স দিয়ে দিলাম তোকে, রাত্রিবেলা ভাব হয়ে যায়। তো সেদিন আমাকে বলছিল কি জীবনটা একসাথে কাটানো যাবে না। হ্যাঁ দেখো, একটা বয়সের পরে উই নো উই ক্যান বি টুগেদার, কারণ আমরা জীবনে এমন অনেক কিছু দেখে নিয়েছি এবং এমন অনেক লড়াই লড়ে নিয়েছি যে অনেক সময় ওর অনেক রাগ আমি অবহেলা করে গেলে বেটার হয়। কারণ খুব স্বাভাবিক, একজন অ্যাক্টরকে বিয়ে করাটা ইজ ভেরি ডিফিকাল্ট জব টু হ্যান্ডেল, কারণ চারদিকে রিউমার রটে, চারদিকে মানুষ ভাবে। তার মধ্যে তিনি প্রডিউসার ছিলেন, তাকে তো বিভিন্ন নারীরা বিভিন্ন রকমের প্রস্তাব দিতেন, তিনিও নিশ্চয়ই মানে দেখো আমি বয় ছেলেরা তো ছেলেই হয়, তো সেই জায়গা থেকে আমি জানি না, কিন্তু একটা আমি হ্যাঁ মানে খুব লজিক্যালি আমি কথা বলছি, ম্যাটার অফ ফ্যাক্টে বলছি। তো সেই জায়গা থেকে উনি পুরো গল্পটা জানেন ঠিক কি হয় আমাদের ইন্ডাস্ট্রিতে। মানে যতই সবাই বলে আমরা ধোয়া তুলসী পাতা, উই নো আর স্ট্রাগল। আর তোর কাছে আমি আগে শুনেছি তুই বিভিন্ন প্রডিউসার কি সমস্ত পিটিয়েছিস, তারপর তারা নানা রকম প্রস্তাব দেখাতে তুই চটনাপ করে। আমাকে তো আনন্দবাজারে আমার একটা চিঠি বেরিয়েছিল, তোমার মনে আছে কিনা জানি না, আমি তো যে যা করছে সব বলে দিয়েছিলাম। একজন প্রডিউসার করে বলছে ভাগ্যিস কোনি আমি তোকে প্রপোজ করি, তুই আমার নামটাও বলে দিতিস। ঠিক আছে, আমি সব, আমার তো হাত পা চলতো একটা সময়। তোকে চুন খেতে গেছে, চড় মেরেছিলাম তাহলে তাকে। হ্যাঁ বলছি অন্য একজন আর্টিস্টের নাম করে বলছে সে তো আমায় খেতে দিয়েছিল, আমি সে খেতে দিয়ে তোমার খেতে ভালো লাগে তাই খেতে দিয়েছিল, আমার আপনাকে খেতে ইচ্ছে করছে না। মানে এটা তো অনেক সামলাতে হয়েছে। হ্যাঁ মানে ঠিক আছে, দেখো কেটে গেছে এবং আমি এনজয় করেছি, রোলার কোস্টার রাইড। অনেক সময় কেঁদেছি, কাজ নেই বলে হাউতাশ করেছি, আবার কখনো ভালো ছোট্ট কাজ পেয়েছি, কিন্তু ভালো কাজ পেয়েছি বলে খুশিতে মন ভরে গেছে। আচ্ছা, এই যে সুদীপা এত 17 বছর ধরে রান্নাঘরে করেছিল, হ্যাঁ, তারপর এখন তুই করছিস এবং ও আমি ইন্টারভিউ করেছিল, ওর খুব দুঃখ আছে, কিন্তু ওর রান্নাঘরটা খুব স্বাভাবিক, ও রান্নাঘরটাও মনে করে ওর একার সম্পদ। হ্যাঁ মানে ওর মানে যেটা হয় একটা তো একটা পজিটিভনেস তো আসেই। তো সেখানে যে তুই করছিস এবং আমি ওকে জিজ্ঞেস করছিলাম তুই দেখেছো, বললো না আমি দেখিনি, মানে একটা অভিমান বা যা হোক রাগ দুঃখ সবকিছু থেকেই। তো তুই এই সুদীপার জায়গাটা থেকে তো কনির জায়গাটাতে সরে আসতে তুই নিজে কি করে প্রিপেয়ার করলি? আমি একেবারে আমি জানতামই না আমি রান্নাঘর করছি। আচ্ছা, তখন মা প্রচন্ড অসুস্থ, পিজিতে ভর্তি। তার আগে করতো ওই রিধিমা, আর ওটা ছিল ওইটাই তো, ওই শোটাই চলছিল, কি একটা আলাদা নামও ছিল সেই শোটার, শোটার নামটা কি ছিল? রান্না বান্না, রন্ধনে বন্ধনে, এরকম কিছু, রন্ধনে বন্ধন কিছু একটা। এবার সেই শোটা হচ্ছে, আমাকে বরং আমি আবার জিজ্ঞেস করেছি, আমাকে রিধিমা গৌরবকে ফোন করে আমি কি জিজ্ঞেস করবো আমি করতে পারি কিনা। বললো না কনিদি তোমাকে কিছু করতে হবে না। এবার ওরা আমায়, আমি অনেক বছর বাদে অ্যাঙ্কারিং এ ঢুকছি, আমায় ওরা কিচ্ছু বলেনি। আমি যখন ফ্লোরে গেছি, একদিন প্রেপ হয়েছিল, গিয়ে দেখছি রান্নাঘর লেখা, তোমার রান্নাঘর রিভাইভ করছো? বলছে হ্যাঁ দিদি তুমি কাউকে কিছু বলবে না। ওরা তোকেও জানতে, আমাকেও জানতে দেয়নি। এবার তারপরে যখন শোটা হয়, দেখো আমি সুদীপার কষ্টটা একদম বুঝি, কারণ ওটাই ওর আইডেন্টিটি, আমার আইডেন্টিটি, আমি একজন অ্যাক্টর, আর আমি এখন সুদীপার মতো অভিনয় করছি দেখতে গেলে, রাইট? আমি একজন অ্যাঙ্কারের অভিনয় করছি, কিন্তু কথাটা হলো রান্না করতে আমি ভালোবাসি এবং সেটা আমার কোথাও আমার মাকে মনে পড়ায়। এবার দেখো তুমি রান্না শুনেই আমার মুখটা হাসিটা বলতে গেলে বুঝতে পারছো, ওই আওয়াজ, ওই গন্ধ, ওই যে যারা আসে রান্না করতে তাদের যে ওয়ার্মথ, তাদের যে ভালোবাসা, সেটা না আমাকে ভালো রাখে। এরপরে তো সুদীপার কথা হয়েছে? হ্যাঁ, আমি তো অগ্নিদার 50-60 বছর বার্থডেতে গেছিলাম, সুদীপার সাথে কথা হয়েছে। সুদীপা তখন বলেছিল ইন্টারভিউতে যে যদি কোনো বড় শেফ রান্না করতো তাহলে হয়তো শোটা দেখতো, অভিমানে বলেছে। তো আমি বলেছিলাম যে তোমার কোনো বেস্ট ফ্রেন্ড নয় যে আমাকে জানাতে হবে। এবার আমি যখন জানতে পেরেছি তখন তো আমি জানছি, এবার এটা আমি কি জানাবো, তার আগে তোর অপাদি করেছে আরো কত, আমি কিছু জানি না, কারণ আমি শো করতে করতে জেনেছি নাকি সুদীপা চলে যাওয়ার পরে, আর যখন প্রেগন্যান্ট ছিল বোধহয় তখন অপাদা করেছিল। না তার আগে শো বন্ধ হয়ে গেছিল। তাই? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এবার ও আমার উপর খুব রাগ হয়েছিল। ঠিক আছে, রাগ হওয়াটা খুব স্বাভাবিক। আবার বললাম না সবটাই মোমেন্টাম। ও তো নিজেও একটা ইউটিউব করেছে, সেটা তো আমার শো এর আগে থেকেও ইউটিউব করেছে, এমনিও এই শোটা করতে পারতো না, কারণ আমরা যদি এই শো ধরনের শোয়ে
আমরা সাইন করি, আমরা নিজেদের কোনো এরকম ইউটিউব চ্যানেল চ্যানেল করতে রাখতে পারবো পারবি না। না, ন্যাচারালি নিয়ম নেই অবভিয়াসলি, কেন লোকে তাহলে আমার ওই দেখবে ওটা কি না। করে দেখবে? হ্যাঁ, তার লোকে তো দেখবে না ওটা। তো সেটা তো অবশ্যই সেই জায়গাটা মাথায় রেখে সুদীপা কিন্তু নানা রকম কার্যকর্মের মধ্যে দিয়ে অনেক কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা নিয়ে বলে, এক্সিস্টেন্স বজায় রাখে। হ্যাঁ ওর একটা মানে ইয়েতে ও কন্ট্রোভার্সিয়াল কথা যে ইচ্ছা করে বলে তা না, ও স্বভাবজাতভাবে বলে সেটা কন্ট্রোভার্সি হয়ে যায়, তাতে ও ভীষণ প্রচারের আলোয় থাকতো। তো তুই এই যে প্রচারের আলোয় তুই তো আর ইচ্ছাকৃতভাবে কন্ট্রোভার্সি তৈরি করতে পারবি না, বা ও করেনি সেটা, আমি শিওর, ড্যাম শিওর। কিন্তু তোর সেরকম কোনো প্রচারের আলো থাকার জন্য কোনো রকম কিছু তৈরি হয়নি, কোনো বাস তৈরি হয় না, অথচ অনুষ্ঠানটা সুন্দর করে চলছে। সো তুই কি এটাতে মনে করিস? আন্তরিকতা। আমাদের মায়ের রোজকার রান্না খেতে কি আমাদের বোরিং লাগতো কোনোদিনও? সেই লাগেনি না? তো একেবারেই সেটা। এবং আমি যেটা রিয়েলাইজ করেছি শোটা করতে করতে, আমি শোটা করতে খুব এনজয় করি এবং সেটা একদম মন প্রাণ দিয়ে করি। এবং যারা আসে তার একটা ওই ভাইব্রেশন বোঝা যায় তো। আর রান্নাটা ইজ অল অ্যাবাউট এনার্জি ট্রান্সফরমেশন। কারণ দেখবে এমন আমরা যারা মানে আমি যারা হিলিং করে, তারা আমরা অনেক সময় জলে হিলিং করে বাচ্চাদের খাওয়াই, বড়দের খাওয়াই, কোনো ম্যানিফেস্টেশন করার সময় আমরা জলে হিলিং করি। এইসব হিলিং আমরা যখন রান্না করি, আমার মায়ের হাতের রান্না সব থেকে ফেভারিট হয়। কেন? কারণ আমাদের হাতের মাধ্যমে আমাদের এনার্জি গুলোর ভেতরে যায়। আর মা যখন খুন্তি নাড়ায় মনে মনে ভাবে এটা খেয়ে যেন আমার সন্তান সন্ততি যা আমরা অন্নপূর্ণার কাছে চেয়েছিলাম, আমার সন্তান সন্ততি থাকে দুধে ভাতে। ঠিকই আমরা মা অন্নপূর্ণার কাছে তো এটাই চাই। তো রান্না করতে করতে আমি অন্নপূর্ণার কাছে তো এটাই ভাবছি যে এটা খেয়ে যেন আমার স্বামী, আমার ছেলে মেয়ে সবাই যেন ভালো থাকে, আমার বাড়ির প্রত্যেকে সুস্থ থাকে। সুতরাং এটা হিলিং কন্টেন্ট, ওটা একটা ঔষধি, শুধুমাত্র রান্না নয়। ঠিকই, হ্যাঁ। তো শোটাও কিন্তু তাই, আন্তরিকতা মেশানো একটা শো। এবং আমি যেটা রিয়েলাইজ করেছি, মানুষ যে আমাকে এতটা ভালোবাসা দেবে আমি তো কল্পনা করিনি। কারণ এই শো যতবার কেউ করতে গেছে সেই যতবার শোটা বন্ধ হয়ে গেছে। এখন অব্দি কনসিস্টেন্টলি একই রকম টিআরপি দিয়ে চলেছে। হিউজ টিআরপি আসে না, তার কারণ হলো যে সময় শোটা প্রচারিত হয় 4টের সময়। আমাদের মা মাসি জীবনটাও তো পরিবর্তিত হচ্ছে না, এবং সব থেকে বড় কথা এখন 30 সেকেন্ডে রিল দেখা যায় রান্না। তাই কি আধ ঘন্টা ধরে দুটো রান্না দেখবে তুমি বলো তো? তার মানে কিছু কন্টেন্ট তো আছে যে মানুষগুলো এখনো দেখছে। সে তো বটেই। কোথাও তো আমাকে বা আমার যারা কন্টেস্টেন্ট বা আমাদের যে বিভিন্ন রকমের খাবার দাবার তৈরি হচ্ছে সেগুলোকে মানুষ ভালোবাসছে। আমরাও সবাই মিলে শোয়ে যারা পেছনে কাজ করে তারা প্রত্যেকে ভাবছে কি ভাবে আরো সুন্দর করা যায়, আরো ভালো করা যায়, আরো কি করলে মানুষ অ্যাট্রাক্টেড হয়। কারণ একটা জেনারেশন বদলে গেছে একদম। এবং আমি আশা করি শোটা চলবে, কারণ আমার এই শোটা আমাকে ভালো রাখে। মানে মিথ্যে বলবো না, আমি খুব মানে এটা শোটা করার ফলে কি তোর বাড়িতে রান্নার ইচ্ছে বেড়ে গেছে? কারণ আমি আগেও রাখতাম, বাজে রাঁধলেও খেতে হতো সবাইকে। রান্না করিস? প্রচন্ড রান্না করি, হ্যাঁ, কিন্তু আমি দেখাই না। মানে আমার কিছু জিনিস তো নিজের জন্য হয়, সোশ্যাল মিডিয়ার জন্য নয়। না, অনেকে আছে যারা বাড়িতে একদমই রান্না করে, প্রচন্ড রাঁধতাম। ফলে তোর এটা একটা সুবিধা। আমার যেমন প্যান্ডামিকে তো আমার 4 বেলা কেটেছে রেঁধে। কি রাঁধিনি প্যান্ডামিকের সময়? রান্না করা আর খাওয়া। এবং আমার বর্তমানে তুমি খেয়েই গেলে, এবং আমি বাজার করতে ভীষণ ভালোবাসি। বাহ। তো এবার বাজারে গিয়ে বাজার করা বলো বা মানে আমাদের অনলাইনে বাজার করা বলো, বাজার করতে আমি খুব ভালোবাসি। এবং আমার বাবাও বাজার করতে, যেহেতু মানে তাজপুর ওই লোকটাও মানে কি বলবো, মাছ কিনে আনে যে শখ করে যে রেঁধে খাওয়াবে। তো এখন ওই মা নেই, আমি চেষ্টা করি মায়ের রান্নাগুলো যদি একটু করে বাবাকে ফেরত দিতে পারি, তো সেটা চেষ্টা করি মাত্র। তাও আমি খেয়ে বলি মায়ের মতো হলো, কাকা তাকিয়ে বলেন না। আমি জানি হয়নি, মানে নট পসিবল। আমি জানি মায়ের রান্নায় যেটা ছিল, মায়ের রান্নায় অন্য জিনিস থাকে, সেই জিনিসটা ওইটা ওই ওয়ার্মটা তো তোর আসবে না, যেটা তোর রান্নার থেকে তোর মেয়ে পাবে, তাই তো? একদম। তো মোটামুটি আমরা শেষের দিকে চলে এসেছি কোনি। হ্যাঁ, আমরা শেষের দিকে চলে এসেছি গল্পটার। কয়েকটা ছোটখাটো তোকে জিজ্ঞেস করি, যেহেতু তুই একটা এত ভালো অভিনেত্রী এবং ধর তোর সমসাময়িক আরো অনেকে, ধর অরুণিমা ছিল, চান্দ্রেই, মানে আমার যেটা মনে আছে তোদের একদম এক ঝাঁক একসঙ্গে ছিল। আমি, চাঁদু, মনামি, দেবলীনা, সৌমিলি, আর কে বল, অরুণিমা, এই কজনই ছিল। এই যে একদম এক ঝাঁক একটা, মানে তোদের ওই সময় ইয়াং ব্রিগেড যাকে বলা হয়। হ্যাঁ, তো ওরা সবাই কিন্তু রয়েছে এবং সবাই যে যার মতো করে কাজ করছে। তো তোদের নিজেদের মধ্যে এখন দেখা সাক্ষাৎ কথাবার্তা কিছু হয়? অনন্যা মাঝে একদিন, অনন্যা আমি একসাথে, আমরা ফুলপিসি এডওয়ার্ডে শুটিং করিনি, কিন্তু মাঝে একটা কোন ফুলপিসি এডওয়ার্ডের প্রোমো দেখে আমায় ফোন করেছিল
না হয় টেক্সট করলো, আমি ওকে ফোন করলাম মাঝরাতে, তো বললো চল একদিন মিট করি। তো আমাদের খুব ইচ্ছে আছে, দেবলিনার আমি একটা সিনেমা শুট করলাম, হ্যাঁ, হ্যাঁ। মৃত্যু বিষ হরণ বলে। তো সেইটা করতে করতে আমরা প্ল্যান করলাম যে চল আমরা মিট Meet করবো। করি। সারাদিন আড্ডা হয়েছে। এবার আমি, দেবলিনা, অনন্যা ভাবছি মিট করবো, চাঁদুকেও ডেকে নেবো। মানে হ্যাঁ, কি হয়, আমাদের ওই সময়গুলো আমরা ভুলে যাইনি, না, 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 ওই না। সময়গুলো কিন্তু আমরা মনে রেখেছি। হ্যাঁ, কারণ তোরা হয়তো একটা সবাই, জেনারেশন, হ্যাঁ, তোরা একটা জেনারেশন, আমরা একটা, তারপরে আবার তারপরে কিন্তু আর অন্য generation জেনারেশন এসে গেছে, কিন্তু কিন্তু তোরা আমরা স্টিল হলাম এখন সেই, প্রত্যেকে কিন্তু হ্যাঁ, কিন্তু এখনো নিজের পর্যন্ত মতো তোরা করে চালিয়ে সবাই ভালো যাচ্ছিস। কাজ করে চলেছে প্রত্যেকে। সবাই, দেবু বল, দেবলীনা বল, চান্দ্রে বল, চান্দ্রে, তুই, প্রত্যেক, অনন্যা, রিমঝিম, অনন্যা, রিমঝিম, প্রত্যেকে, মনামি, প্রত্যেকে মনামি নিজের মতো করে একটা একটা স্টাইল নতুন স্টেটমেন্ট, স্টাইল স্টেটমেন্ট তৈরি করে নিয়েছে, খুব সুন্দর। খুব সুন্দর, খুব সুন্দর। তো তাহলে আমরা বলি আজকের দিনের মতো এখানেই শেষ করি। হ্যাঁ, খুব একদম। ছোট হলো কিন্তু ভালো হলো। ভালো হলো, ঠিক মিষ্টি আছে। হলো কিন্তু ক্রিস্প হলো। তো আজকে কনিনিকার সঙ্গে এই ছোট্ট আড্ডাটা এখানে শেষ করছি, এবং আমি আশা রাখি ভবিষ্যতে আবার কনিনিকার সঙ্গে এরকম একটা আড্ডা দেবো, এবং আপনারা দেখবেন। ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। নমস্কার। নমস্কার, আমি কনিনিকা বন্দ্যোপাধ্যায়। নিবেদিতা অনলাইন দেখতেই হবে, তার কারণ নিবেদিতা দি অনলাইনে যে আড্ডাটা এই মুহূর্তে আমরা জাস্ট শেষ করেছি, তাতে রয়েছে একদম আনকাট কিছু আলোচনা, এবং সবগুলো কোথাও করে সাজানো নয়, এবং বিনা সাজানো জিনিস কিন্তু দেখতে দারুণ লাগে, কারণ তাতে মশলা বেশি থাকে না, কিন্তু থাকে মনের, মানে মনের খোঁজ মেলে। দেখুন নিবেদিতা অনলাইন।